আচ্ছা দেখ, আমরা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আগের ক্লাসে বলেছি, প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলা হয়েছে। আজকে আমরা যে দুটো ক্যাপাসিটর বলবো, একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আর একটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিটর। জ্যামিতিক আকৃতি সিলিন্ড্রিক্যাল হয়, চোঙাকৃতি হয়, তাই সেটা চোঙাকৃতি ধারক, আর জ্যামিতিক আকৃতি গোলীয় হয়, তাই সেটা গোলীয় ধারক। ঠিক আছে, তো আমরা প্রথমে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর আলোচনা করব। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর চোঙাকৃতি ধারক, সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর। সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরটা কি? এটা একটা সিলিন্ডার, এটা আমি আউটার সিলিন্ডার ধরছি, এটার ভেতরে একটা সিলিন্ডার, এই সিলিন্ডার দুটোর কক্ষ একটাই, সমঅক্ষীয়। ঠিক আছে, কোএক্সিয়াল দুটো সিলিন্ডার। এই সিলিন্ডারটার ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি R1, আর এই সিলিন্ডারটার ব্যাসার্ধ ধরে নিচ্ছি R2। ঠিক আছে, তো আমি এটাকে পজিটিভলি চার্জ করছি, এটা পজিটিভলি চার্জ করছি। তাহলে এই উপরে বাইরের যে সিলিন্ডারটা, এটার যে ইনার ফেসটা, এটা নেগেটিভলি চার্জ হবে, আর আউটার ফেসটাকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। তাহলে পুরোটাই নেগেটিভলি চার্জ হয়ে গেল। এবার এটা একটা সিলিন্ডার, এটা একটা সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটর তৈরি হয়েছে, ধারক তৈরি হয়েছে। আমরা এটা ধারকত্ব নির্ণয় করব। We have to find out the capacitance of this kind of capacitor. কিভাবে? দেখ, এটা আমি ধারকত্ব কিভাবে নির্ণয় করব? এটার এক্সিস থেকে এট এ ডিস্টেন্স x কোন একটা পয়েন্ট ধরে নেব। এই পয়েন্টটাতে আমি প্রথমে তড়িৎ ক্ষেত্র পাবল বের করব। আগেও আমি যেমন করেছিলাম, তড়িৎ ক্ষেত্র পাবল বের করার পর তড়িৎ ক্ষেত্র পাবল আর বিভবের সম্পর্ক থেকে এই দুটো প্লেটের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স। ঠিক আছে, তাহলে তুই প্রথমে ভাব, এটা যদি একটা ক্যাপাসিটর, মানে এটা যদি একটা পরিবাহী হয়, ভেতরের যে পরিবাহীটা আছে, বাহিত পরিবাহীটা আছে পজিটিভ চার্জ, সেটার প্রতি একক ক্ষেত্রফলে আধান আমি ল্যামডা ধরে নিচ্ছি। চার্জ পার ইউনিট লেন্থ হচ্ছে ল্যামডা। সো ইট ক্যান বি রিটেন এজ কিউ ডিভাইডেড বাই এল অলসো। যদি মনে করে আমি ধরে নিই মোট এটার মধ্যে মোট আধান যেটা আছে সেটা কিউ, আর দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এল। এই মুসাটা নিয়ে একটু নিচে আছে, আমরা একটা বিছানার উপর, কিউ ডিভাইডেড বাই এল হবে তো। তাহলে বল, এটা এখান থেকে অক্ষ থেকে এক্স দূরত্বে পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা কত হবে? অ্যাকর্ডিং টু গস ল, গসের সূত্র অনুসারে এটার অক্ষ থেকে এক্স দূরত্বের পি বিন্দুতে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা গুড। তাহলে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা E is equal to lambda divided by 2 pi epsilon r, আরটা এখানে x। ঠিক আছে, মনে নাই তোমাদের? মনে হচ্ছে দেখে পরে মনে করলো? কোথায় করেছিলি? তড়িৎ ক্ষেত্র পাবলে করেছিলি। কোন জায়গায় করেছিলি? কোন চৌম্বকীতি কিসের কি কোন সূত্রে? গাউসের সূত্রে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র পাবলের রাশিমালা। এরপরে আমি দেখ E is equal to আমরা কি জানি? dV by dx। তড়িৎ ক্ষেত্র পাবল আর বিভবের মধ্যে সম্পর্ক E is equal to dV by dx, তাই তো? তাহলে E is equal to যদি dV by dx হয়, তাহলে দেখ আমি মড অফ ইটা নিচ্ছি, তার জন্য নেগেটিভ সাইনটা লিখছি না। তাহলে dV সমান কি হবে? মড অফ E ইনটু dx। তাহলে dV সমান কি হবে? মড অফ E এর জায়গায় কত বসাবো? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন x ইনটু dx। ঠিক আছে, তাহলে কি করব এরপরে? এরপর ইন্টিগ্রেট বোথ সাইড। ইন্টিগ্রেশন লিমিট কোথা থেকে কোথায়? ইন্টিগ্রেশন লিমিট যখন r1, যখন ইন্টিগ্রেশন লিমিটটা আমি ধরে নিচ্ছি যখন r1 বা r2 থেকে r1, ইন্টিগ্রেশন লিমিটটা আমি r2 ধরছি, তখন পোটেনশিয়ালটা হচ্ছে 0। কারণ কি? এখানে এটা গ্রাউন্ড করা আছে। যেহেতু গ্রাউন্ড করা আছে, তাহলে বিভব শূন্য হবে। পৃথিবীর সাথে যুক্ত আছে, তাই বিভব শূন্য। যখন r1, তখন বিভব কত? আমি এটার পজিটিভ প্লেটটার বিভবটাকে আমি ঠিক করে দিচ্ছি। ঠিক আছে,
সো এটার পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে? ডিভির ইন্টিগ্রেশন করলে এটা ভি হয়ে যাবে। দেখ এখান থেকে ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলনটাকে বাইরে বের করে দিচ্ছি। এটা কি হবে বল? ln x হবে x টু দি পাওয়ার -1 dx 1 বাই x dx এর ইন্টিগ্রেশন log x হয় তো কনফার্ম তো 1 বাই x dx এর ইন্টিগ্রেশন log x এই হয়। তাহলে এখানে v এর রাশিমালাটা কত হয়ে গেল? v এর রাশিমালা হয়ে গেল ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন log of r1 minus log of r, তাই তো? তাহলে v সমান কি হয়ে যাচ্ছে? ল্যামডা ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন log of r1 ডিভাইডেড বাই আর ল্যামডার জায়গায় কি লিখতে পারি? q ডিভাইডেড বাই l। তাহলে v সমান কি হবে? q ডিভাইডেড বাই 2 পাই এপসাইলন l log of r1 বাই r2। তাহলে c সমান কি হবে? c সমান হচ্ছে q ডিভাইডেড বাই v। দেখ q ডিভাইডেড বাই v করলে কি হচ্ছে? 2 পাই এপসাইলন l ln 2 পাই এপসাইলন l উল্টে যাবে এটা, তাহলে এটা কি হয়ে যাবে? r2 বাই r1। So this is the expression of the capacitance of cylindrical capacitor যার inner radius হচ্ছে r1 and outer radius is r2 and length is l। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপ্রেশন। You have to remember this equation। ঠিক আছে, এটা তোকে মনে রাখতে হবে যে সিলিন্ড্রিক্যাল ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন হচ্ছে 2 পাই এপসাইলন l log of r2 divided by r1। বোঝা গেছে তো? ঠিক আছে, লিখতে পারবি ওই ছবিটা আগে? দেখ এটা একটা স্ফেরিক্যাল ক্যাপাসিটর মানে গোলীয় ধারক, দুটো কোসেন্ট্রিক মানে সমকেন্দ্রীয় দুটো গোলক, ভেতরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে r1 আর বাইরের গোলকটার ব্যাসার্ধ হচ্ছে r2। ভেতরের গোলকটাতে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হচ্ছে, তাহলে বাইরের গোলকটার ইনার সারফেসে ভেতরের সারফেসটাই ভেতরের তলটাই মাইনাস কিউ আধান তৈরি হবে। আর বাইরের সারফেসটাকে আমি গ্রাউন্ড করে রেখেছি, তাহলে তো বাইরের সারফেসটা তো আধানটা গ্রাউন্ড হয়ে যাবে, ভূমিতে চলে যাবে। তাহলে এখানে আমরা কি করতে চাইছি? আমরা হচ্ছে ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করব। তো আমরা ক্যাপাসিট্যান্স ক্যালকুলেট করার জন্য এখান থেকে অ্যাট এ ডিসটেন্স 6 এই পয়েন্টে তড়িৎ ক্ষেত্র পাবলে বের করতে পারি। তড়িৎ ক্ষেত্র পাবলে বের করে E = dV by dx থেকে পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দ্য স্ফিয়ার, ভেতরের স্ফিয়ার আর বাইরের স্ফিয়ার আমরা বের করতে পারি। সেখান থেকে V বের করার পরে Q বাই V করতে পারি, যেমন আগেরগুলো যেমন করেছি। বাট এখানে আমার তড়িৎ ক্ষেত্র না বের করলেও চলবে, ডাইরেক্ট V বের করতে আমি জানি। কিভাবে বল? ফাঁপা গোলক, অবশ্যই ফাঁপা গোলক ছাড়া তুই ভেতরের গোলকটা পাবি কি করে? তাহলে ফাঁপা গোলক। তাহলে এখানে দেখ আমি এই পয়েন্টটার পোটেনশিয়াল কত হবে? মনে কর ভেতরের পয়েন্টটার ভেতরে যে স্ফিয়ারটা সেটার পোটেনশিয়ালটা VA হচ্ছে। হোয়াট ইজ দ্য এক্সপ্রেশন অফ দ্য পোটেনশিয়াল অ্যাট দিস পয়েন্ট? এই পয়েন্টে কত হবে বল? এই গোলকটার জন্য যেটা হবে সেটা হচ্ছে Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r1, তাই তো? আর এই পয়েন্টের পোটেনশিয়াল কত হবে? -Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2। দেখ r2 যেটা হচ্ছে এটা কিন্তু বাইরের গোলকটা, বাইরের গোলকটার জন্য প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। বলেছিলাম একটা ফাঁপা গোলকের ভেতরের প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান হয়। তাহলে এই যে এই বিন্দুটায় আমি যে বিভবটা পাচ্ছি সেই বিভবটা হচ্ছে এই নীল গোলকটার জন্য, অর্থাৎ ভেতরের গোলকটার জন্য। আর বাইরের গোলকটার কন্ট্রিবিউশন এখানে লব্ধি পাচ্ছি, টোটাল পাচ্ছি। ভেতরের গোলকটার জন্য Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r, আর বাইরের গোলকটার জন্য -Q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2। ঠিক আছে? আর এটা যদি আমি বি বিন্দু মানে বি গোলক ধরি, বাইরের গোলকটাকে বি বিন্দুর বিভব কত হবে? কেন 0 হবে? কারণ এটা গ্রাউন্ড করা আছে। সো দ্য পোটেনশিয়াল ডিফারেন্স V is equal to কি হবে? VA minus VB। So the result become Q divided by 4 pi epsilon টাকে আমি কমন নিয়ে নিচ্ছি, 1 by r1 minus 1 by r2। তাহলে এখান থেকে C যখন ক্যালকুলেট করব Q divided by V, দেখ Q divided by V ক্যালকুলেট করলে এটা কি হয়ে যাবে? 4 pi epsilon
উপরে হচ্ছে R1 R2, নিচে হচ্ছে R2 মাইনাস R1। ঠিক আছে, সো দ্য ক্যাপাসিট্যান্স অফ দ্য ক্যাপাসিটর ইজ 4 পাই এপসাইলন R1 R2 ডিভাইডেড বাই R2 মাইনাস R1। এটা হচ্ছে এক্সপ্রেশন অফ দ্য ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এটা হচ্ছে এই ধারকের রাশিমালা, গোলীয় ধারকের রাশিমালা। এখানে এই ভেতরের গোলকটা হচ্ছে আহিত আর বাইরের গোলকটা হচ্ছে গ্রাউন্ড। উল্টো হতে পারে, ভেতরের গোলকটাকে আমি গ্রাউন্ড করব, বাইরের গোলকটাকে আধান করব, এটাও হতে পারে। এটা আমি পরবর্তীটায় এখানে আলোচনা করছি, বা এটাই মুছে দিয়ে করছি। এটা আগে লিখে নিই, এটা ছবিটা আগে দেখ। যেটা বলছিলাম যে এখানে আমরা যদি মনে কর এটাকে আমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি, c = 4 পাই এপসাইলন। দেখ আমি এরকম ভাবে লিখতে পারি, এটার নিচে যদি ভাগ করে দিই 1/R1 মাইনাস 1/R2 লিখতে পারি। এটাকে পুরোটাকে নিচে ভাগ করে দিই, R2 ডিভাইড বাই R1 R2, R1 ডিভাইডেড বাই R1 R2 লিখতে পারি তো। এবারে যদি এটা আইসোলেটেড স্ফিয়ার হতো, আইসোলেটেড স্ফিয়ার, তাহলে R1 = আমি R ধরে লিখছি, আর R2 টেন্ডস টু কি হতো, ইনফিনিটি। বাইরের গোলকটা বাইরে, মানে মনে কর আমি একটা গোলকের ক্ষেত্রে একটা ফুটবল, তাহলে ওই ফুটবলটা তো একটা গোলক, আর বাইরের গোলকটা কোথায় আছে? বাইরের গোলকটা হচ্ছে পুরো অ্যাটমসফিয়ার, যতটা পর্যন্ত এয়ার আছে। তাহলে কতটা পর্যন্ত এয়ার আছে? যতটা অ্যাটমসফিয়ার মানে কি প্রচুর বড়, অনেক বড়, ইনফাইনাইট আমি ধরতে পারি এই সেন্সে, ফুটবলটার সেন্সে, ফুটবলের রেডিয়াস। তাহলে এটা কি হয়ে যেত? 0। তাহলে এই এক্সপ্রেশনটা দেখ হয়ে যেত না, c = 4 পাই এপসাইলন r। এটাই তো আমরা পেয়েছিলাম একটা বিক্ষিপ্ত গোলকের ধারকত্বের রাশিমালা প্রথমেই করেছিলাম না, এটাই পেয়েছিলাম না, মনে আছে নাকি? ঠিক আছে, যাই হোক, তাহলে এটা করে নিবি, যদি করতে মন যায় তো করে নিতে পারিস। বিক্ষিপ্ত গোলকের ক্ষেত্রে ধারকত্ব লিখবি, আইসোলেটেড স্ফিয়ার লিখছি তো, তাহলে বিক্ষিপ্ত গোলকের ক্ষেত্রে ধারকত্ব লিখবি। আচ্ছা, এখানে এই গোলকটা যদি এরকম ভাবে হয়, এটা লিখে নে, এটা একটা গোলক আর এটা হচ্ছে একটা বাইরের গোলক। এখানে আমি কি করছি, এই ভেতরের গোলকটার ইনার সারফেসকে আমি গ্রাউন্ড করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বাইরের গোলকটাতে যদি মনে কর কিউ পরিমাণ আধান থাকে, তাহলে আমি ধরছি এটার বাইরের পৃষ্ঠে Q1 পরিমাণ আধান তৈরি হচ্ছে, আর ভেতরের পৃষ্ঠটায় Q2 পরিমাণ আধান তৈরি হচ্ছে। তাহলে এটার বহিঃপৃষ্ঠে -Q পরিমাণ আধান তৈরি হবে, -Q2, সরি, একই পরিমাণ আধান তৈরি হবে, -Q। ওইটা লেখা হয়েছে, তারপরে এটা বুঝাটা পরে হবে। ওইটা আগে হয়েছে নাকি বল? ওটা হয়েছে তো। দেখ, এইখানে দুটো গোলক আমি এঁকেছি, ব্যাসার্ধ একই দেবো, এটা হচ্ছে R1 আর এটা হচ্ছে R2, একই গল্প। এরপরে আমি ভেতরের গোলকটাকে গ্রাউন্ড করছি, ভেতরের গোলকের ইনার সারফেসটাকে গ্রাউন্ড করছি। ঠিক আছে, এবং বাইরের গোলকটাতে যে আধান দিয়েছে, সেই আধানটা হচ্ছে মোট আধানটা হচ্ছে ক্যাপিটাল কিউ। এই মোট আধানটা দুটো ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে Q1 আর একটা হচ্ছে, দুটো আধান আলাদা আলাদা কেন হবে? কারণ ভেতরের পৃষ্ঠদেশটা বাইরের পৃষ্ঠদেশটা দুটো মধ্যে একটুকু পার্থক্য হবে, একটু থিকনেস আছে তো, তাই কিন্তু একটু পার্থক্য হবে ক্ষেত্রফলটা। তাই একটাতে R1 একটাতে R2। যদি পার্থক্য না হয় তাহলে Q2/Q2 হবে, এখানেও Q/2 হবে, এখানে Q/2 হবে। ঠিক আছে, দুটোতেই Q/2 হবে, দুটোই আলাদা ধরেছে, একটাই Q1 একটাই Q2। তাহলে এই ভেতরের পৃষ্ঠটায় যে Q2টা আছে, এই Q2টা এটার বহিঃপৃষ্ঠে স্থির তড়িৎ আবেশ ঘটাবে। স্থির তড়িৎ আবেশ ঘটালে এখানে যে আধানটা তৈরি হবে, সেই আধানটা হচ্ছে মাইনাস। এরপরে বলতো এই যে ভেতরের পৃষ্ঠটা, এই ভেতরের পৃষ্ঠটার বিভব কত হবে? এই ভেতরের পৃষ্ঠে যে গোলকটা আছে, এই গোলকটার বিভব কত হবে এটা বলো। শূন্য তো হবে। এক্সপ্রেশনটা কত হবে? পোটেনশিয়াল অ্যাট দা পয়েন্ট, আমি ধরে নিচ্ছি পয়েন্ট এ, এটাকে এ ধরছি, ভি এ অ্যাট দা পয়েন্ট এ। ভি এ সমান কত হবে? দেখ আমি লিখছি কত, -Q2 ডিভাইডেড বাই 4 পাই,
4 পাই এপসাইলন r1 আর এই কিউটার জন্য কত হবে প্লাস কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2 কিউ মানে q1 প্লাস q কিউ মানে হচ্ছে q1 প্লাস ঠিক আছে। তো এইটা ইকুয়াল টু কত হবে যেহেতু এটা গ্রাউন্ড করেছে এটা ইকুয়াল টু কত হবে 0। তাহলে এখান থেকে দেখ আমি পাচ্ছি q2 ডিভাইডেড বাই r1 সমান q ডিভাইডেড বাই r2 পাচ্ছি না। তাহলে এখান থেকে এটার মধ্যে একটা রিলেশন পাচ্ছি এই রিলেশনটাকে মনে রাখো এটার থেকে কোশ্চেন থাকবে এই রিলেশনটাকে তখন মনে রাখো ঠিক আছে। ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন যেটা পাচ্ছি সেটা তো আমি পরে আসছি আপাতত এটা পর্যন্ত এটা তোকে মনে রাখতে হবে ঠিক আছে। এরপর শুন যদি মনে কর আমি যেহেতু এখানে q1 আর এখানে q2 ধরেছি তাহলে এটা যে ইনার ফেসটা এই যে ভেতরের পৃষ্ঠটা এই পৃষ্ঠদেশের ব্যাসার্ধ যা হবে এই বহিঃপৃষ্ঠটার ব্যাসার্ধ কিন্তু একই হবে না একটু হলেও পার্থক্য হবে যেহেতু আধানগুলো ডিফারেন্ট লিখছে আলাদা লিখেছে কত আলাদা হবে আমি ধরে নিচ্ছি যে ভেতরের পৃষ্ঠটা এই পৃষ্ঠটা আমি এটাকে মনে কর কিছু একটা ধরে নিচ্ছি এটাকে আমি এটাকে r2 তো r2ই ধরেছি আর বাইরের পৃষ্ঠটাকে আমি r3 ধরে নিচ্ছি ঠিক আছে। তো এটা আমি পরে করছি ক্যাপাসিট্যান্স তুই আগে এটা করে নে এটার ইনপুট এটা বেশি দরকার আমার এটা আগে করে নে লিখ যদি তাহলে লিখে দিচ্ছি আমি এরপর দেখ এটা ক্যাপাসিট্যান্স বের করার জন্য আমরা কি করব আচ্ছা বলতো এই গোলকটার বিভব তো শূন্য ভি এটা শূন্য এই গোলক এই বিন্দুটার বিভব বি গোলক যদি হয় বি বিন্দু যদি হয় ভিবি সমান কি লিখবো বলতো ভিবি সমান এটার আধান কত কিউ ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2 আর এটার জন্য কত হবে মাইনাস q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r1 লয় r2 এখান থেকে দূরত্বটা কত r2 তো এটা গোলক থেকে x দূরত্বের বিভব কত হয় q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন x হয় না বা r হয় না তাহলে এই দূরত্বটা তো r2 দূরত্বে তাহলে এই গোলকটার বিভব এই বিন্দুতে কত হবে r2 হবে নাই আগেরটা কেন r2 হয়েছিল এই r1 কেন হয়েছিল কারণ এই বিন্দুতে বিভবটা বের করেছিল বুঝতে পেরেছিস তার জন্য এটার জন্য q2 ডিভাইডেড বাই মাইনাস q2 ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r1 হয়েছিল আর এটা হচ্ছে এটার ভেতরের বিন্দু তার জন্য q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2 হয়েছিল। এরপরে কি করব এই q2 এর মানটা আমি এখানে বসিয়ে দেব এখান থেকে q2 এর মানটা নিয়ে আমি এখানে বসিয়ে দেব দেখ কি হচ্ছে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2 আর বি বিন্দুর বিভব তো শূন্য তাহলে বি বিন্দুর বিভব যেহেতু শূন্য তাহলে এটাই হচ্ছে দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য ভি সমান কত হবে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন r2 আর q2 এর মানটা বসা দেখ q ডিভাইডেড বাই এটা r1 হয়ে যাচ্ছে 4 পাই এপসাইলন r2 স্কয়ার হয়ে যাচ্ছে এখান থেকে qটা কমন লে q ডিভাইডেড বাই 4 পাই এপসাইলনটাকে কমন নিচ্ছি তাহলে এটা কি হবে 1 বাই r2 মাইনাস r1 ডিভাইডেড বাই r2 স্কয়ার তাহলে এখান থেকে c যদি আমি বের করি এখান থেকে আমি এখানে লিখে দিচ্ছি c সমান কত হবে q ডিভাইডেড বাই v দেখ q ডিভাইডেড বাই v করলে কত হবে এখান থেকে q ডিভাইডেড বাই v করলে 4 পাই এপসাইলনটা উপরে উঠে যাচ্ছে এই লসাগুটা যদি করি তাহলে উপরে r2 স্কয়ার হয়ে যাচ্ছে আর নিচে r2 মাইনাস r1 হচ্ছে দেখ একটু স্টেপ জাম্প করে লসাগুটা ডাইরেক্ট লিখে দিলাম এটাই হবে দেখ এখানে যদি লসাগুটা করিস তাহলে এলসিএম করলে কত হবে নিচে r2 স্কয়ার আর উপরে r2 মাইনাস r1 তাহলে এখান থেকে c সমান কত হবে q ডিভাইডেড বাই v তাহলে 4 পাই এপসাইলনটা উপরে উঠে যাবে আর ওখানে r2 স্কয়ার ডিভাইডেড বাই r2 মাইনাস r1 হয়ে যাবে তাহলে এটাই হচ্ছে ক্যাপাসিট্যান্সের এক্সপ্রেশন বুঝতে পারছিস তো এটা হচ্ছে স্ফেরিক্যাল ক্যাপাসিট্যান্স এক্সপ্রেশন যা লিখে লে বহিস্থ গোলকটির বিভব ভিবি হলে দুটি গোলকের মধ্যে বিভব পার্থক্য ভি সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএ ভি সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএ বিভব পার্থক্য ভি সমান হচ্ছে ভিবি মাইনাস ভিএ অর্থাৎ ভি সমান হচ্ছে ভিবি যেহেতু ভিএ সমান 0 ভি সমান হচ্ছে ভিবি যেহেতু ভিএ সমান 0 ব্র্যাকেটের মধ্যে
ঠিক আছে, দিয়ে এই মানটা বসিয়ে দে, মানটা বসিয়ে করে এই ক্যালকুলেশনটা করে এখানে পর্যন্ত করে দেবে। ঠিক আছে, তাহলেই হয়ে যাবে।